এখানে আমরা তো ইজ্জত দেখে পয়সাটা নিই, ইজ্জত ছাড়া তো আমি পয়সাটা নিচ্ছি না। আমি কি 50,000 টাকার মতো পাবো? আরে না, মাথা খারাপ। তাহলে কত? পুলিশ পার করে চিন্তা। ইয়াবা বলেন, মাদক বলেন, যা কিছু বলেন, সবকিছুর পেছনে পুলিশ। আমার জীবন থাকতে আমি বাইকে নষ্ট হইতে দেবো না। আমি নষ্ট হয়েছি ঠিক আছে। ও কতজনই তো স্বপ্ন দেখায়, সবাই কি স্বপ্ন পালন করে? ট্রেইলার দেখে উঠে পড়বেন না, এ তো সবে শুরু মাত্র। পুরোটা সময় জুড়ে অনুসন্ধানী চোখে টিম আন্ডারকভার আপনাদেরকে দেখাবে যৌনপল্লীর অতল অন্ধকারের কীট পতঙ্গদের। জানাবো, শোনাবো এবং দেখাবো নারী পাচার সিন্ডিকেটের গোপন রহস্য। সেই সঙ্গে বোনাস হিসেবে থাকবে ভরপুর ভরপুর বিনোদন। কি বিনোদন পাচ্ছেন? নিশ্চয়ই পাচ্ছেন, কারণ না পাওয়ার মতো বেরসিকরা টিম আন্ডারকভারের দর্শক নন। আপাতত এটুকুই থাক, বাকি বিনোদন পরে। এবার অনুসন্ধানী চোখে চোখ রেখে পথ হাঁটুন টিম আন্ডারকভারের সাথে। পাখির চোখে যে এলাকাটি দেখছেন সেটি ফরিদপুরের যৌনপল্লী, যেখানে খাতা কলমে 1500 জন যৌনকর্মী ও 120 জন সর্দার আছেন। আমাদের অনুসন্ধান লক্ষ্য তিনটি: 1, যৌনপল্লীর অন্ধকার জীবনে অনুসন্ধানী আলো ফেলা; 2, আপাত বৈধ যৌন ব্যবসার আড়ালে নারী পাচার চক্রের সন্ধান; আর 3, রক্ষক কিভাবে ভক্ষক অর্থাৎ স্থানীয় পুলিশ প্রশাসনের বিতর্কিত ভূমিকা তুলে ধরা। প্রথম লক্ষ্য পূরণে ছদ্মবেশ ধারণ। স্থানীয় এক অটোরিকশা চালকের সাথী হয়ে স্পটে পৌঁছানো, 52 বাজার 53 অলিগলির যৌনপল্লীতে ঘুরতে ঘুরতে একটি মেয়েকে টার্গেট করা হলো। উদ্দেশ্য তার সাথে আলাপ জমানো, মাধ্যম অটোরিকশা চালক। $1000 বিনিময়ে তার সাথে 1.5 ঘন্টা সময় কাটানোর চুক্তি হলো। অল্প সময়ে অনেক তথ্য নিতে হবে, তাই প্রথমেই তার অতীত জানতে চাওয়া, একটু আধটু ভাব জমানোর চেষ্টা, কিন্তু চেষ্টা অসফল। তবে শেষ দিকে অর্থাৎ 1.5 ঘন্টার শেষ 15 মিনিটে মেয়েটির মুখে কথা ফোটে। পুরোটা না হলেও কিছুটা জানা যায় কিভাবে তিনি এই পথে এলেন আর আটকে গেলেন। দালালদের তো করে তুমি এখানে সময় কত টাকা বিক্রি করছে দালাল এটা জানো? আর বাবা আমি জানি না। এরপরে এই পেশাটা কিভাবে আসে? আর বাবা বিক্রি করে দিচ্ছি। যখন বিক্রি করছে তখন তুমি জানতা যে তোমার বিক্রি করে দিচ্ছে? না, কিভাবে জানলা? শেষে জানছি 3-4 মাস আগে। 3-4 মাস কি করছে ওনারা? ওরা এই কাজ করছে, ওনারা কি করবে আর? এই গল্প নূপুরের একার নয়, তার মতো সারা দেশের যৌনপল্লীর অন্ধকারের বাসিন্দাদের অনেকেরই একই গল্প। তোমার বয়স কত? আমার বয়স 20 বছর চলতেছে। কতদিন ধরে? 6-7 বছর তবে। আচ্ছা, 13 বছর থেকে এই জায়গায় কিভাবে আসলাম? আমার একটু কাহিনীটা কথা। ওরে এক কথা বারবার রিপ্লাই তোমার ভালো লাগে না? আমি একবার বলছি না? 13 বছর এই জায়গাটা চিনলেন কিভাবে? বললাম না, অন্য কোনো কথা বলো, এসব কথা বলো। তাই অনুসন্ধানী মনের খোরাক জোগাতে এই গল্পের আরেকটু ভেতরে যাবার চেষ্টা, যার প্রথম ধাপ হিসেবে স্থানীয় এক সোর্স মারফত যোগাযোগ এই পল্লীর সর্দারনির সঙ্গে। তাকে মুগ্ধ করতে বেশ বড়লোকি ভাবভঙ্গি ছদ্মবেশী টিম আন্ডারকভারের, আর তাতেই মুগ্ধ হয়ে আমাদের রাত্রি যাপন আনন্দময় করতে নানা আয়োজনে ব্যস্ত তিনি। কিছুক্ষণ পর পর বাজতে শুরু করলো বাংলা, হিন্দি, উর্দু আর কাওয়ালি গান। কিন্তু আমাদের আসল উদ্দেশ্য যে বিনোদন নেয়া নয়, দর্শকদের অনুসন্ধানী বিনোদন দেয়া। তাই আড্ডার ফাঁকে স্বপ্নার জীবনী জানার চেষ্টা। একদিন কি হয়েছে বাসার কাহিনী, আমি হলো মানে একটা লোক খুব আমার কাছে ভালোবাসা একটা লোক ছিল। আর তুমি কত টাকা দাও তোমার চাকরি করো? আমি তো কি হয়ে গেলো তুমি পোষায় তাও বাড়ি যাবো ওটা কি এলো, তুমি কাজ করে পোষায় না, আমার কাছে ভালো একটা কাজ আছে, যাবা তুমি? আমি ঠিক করি ঠিক আছে, আমি আগে দেখবো তারপর তুমি যাবো। ঠিক আছে, কম্পিটিশন কারের ভিতরে মহিলা আমার নিয়ে গেলো। কোন জায়গায় এইটা? এই জায়গাতে? তখন আপনার বয়স কত? এই সময় আমি মনে করেন বয়স কম না। আলাপে আলাপে স্বপ্না তার আয় রোজগার সম্পর্কেও কিছুটা ধারণা দিলেন, পাশাপাশি জানালেন ভাগ বাটোয়ারার বিষয়গুলো।
সাংবাদিকতা বেশি করলে পরে আবার ধরা খেয়ে যায় এই ভয়ে আবারও খদ্দেরের চরিত্রে ফিরে আসা। তখন শুরু হয় মূল বিনোদন। চিত্রনায়িকা মৌসুমী নয়, ফরিদপুর যৌনপল্লীর মৌসুমী নেচে গিয়ে মুগ্ধ করতে থাকে খদ্দের রূপী টিম আন্ডারকভার। শুধু কথায় যেমন তীরে ভেজে না, ঠিক তেমনি মাদক ছাড়া আসর জমে না যৌনপল্লীতে। এই সূত্র মেনেই যৌনপল্লীতে আসর জমাতে এবং নাচ গান করাতে কিভাবে মাদকের হাট বসে তার অনুসন্ধানে গল্প বলবে। স্বপ্নার প্রধান হাতিয়ার আরমানের কাঁধেই পড়ে মাদক সরবরাহের দায় দায়িত্ব। অবশ্য টাকাটা আমাদের পকেট থেকে দিতে হয়। আর পুলিশের দেওয়া লাগবে 120 টাকা, পুলিশের দেওয়া লাগবে 1500 তো নাই। হ্যাঁ 600 টাকা চলে গেছে, 600 দিয়ে দাও। পুলিশ আবার ধরে না না না, আরে কিছুক্ষণ পর আসর প্রস্তুত। আগে চোখের খিদে মেটান। এবার অনুসন্ধানের ক্ষুধা মেটাতে আসরের ফাঁকে আরমানের সাথে আলাপ জমানো। এই মাদকের যোগানদাতা কারা? ও যদি ওদের নিয়ে এই জায়গায় ক্রস করতে যায় বা আমি ক্রস করতে যাই, আমাকে ধরে ফেলা, সেই ক্ষেত্রে পরিচিত একটা পুলিশ পাই গেছি। তো ওই পুলিশটা দিয়ে পারপাস করি আমরা ফ্রি বেলায় পুলিশ পার করে 10টা 2 টাকাটা ফালাইতে হবে। পুলিশ বুঝে নাই যে আপনার দিয়ে দিচ্ছেন? হ্যাঁ পুলিশ তো জানি, আমি 10 পিস নিয়ে জানি পেছন কে ছাড় দিই। অবাক কাণ্ড, আলাপে জানা যায় এই মাল নাকি আনা হয়েছে পুলিশের কাছ থেকে। এখানে কি পুলিশে ব্যবসা করে? দারোগার কাছে আনা হয় 10টা, শাইন দারোগার কাছে পুলিশে থানার টাকা। পুলিশ মাদক সরবরাহকারী এই তথ্যকে সত্য প্রমাণের ব্রত নিয়ে আরো কিছুক্ষণ আড্ডাবাজি চালিয়ে যাওয়া। মৌসুমীর নাচ আর আরমানের ইয়াবা আড্ডার শেষে এবার পুলিশের পিছু নেয়া। দেখা গেল টাকা তোলার জন্য একজন পুলিশ সদস্য পায়তারা করছে। তার একটু দূরেই আরেকজন মদের দোকানদারের সাথে খোশ গল্পে মেতে উঠেছে। ওই এক ব্যাপারে না, ওই যারা কামড় দেশে না সেই 50 টাকা। হ্যাঁ যারা যারা বেশি টাকা রাত 10টার পর। অনিয়মে যেখানে নিয়ম, সেখানে লেদার্সে বিক্রি হচ্ছে যৌন উদ্দীপক ওষুধ। কিছুটা বাড়তি সুখের আশায় টাকা দিয়ে গুরুতর অসুখ কিনছেন কাস্টমাররা। পুলিশের কিছু অসাধু কর্মকর্তার প্রত্যক্ষ মদদে কিভাবে যৌনপল্লীতে মাদকের রমরমা ব্যবসা হয় তার আরো কিছু রগরগের ছবি আছে আমাদের হাতে। তবে সেগুলো দেখানোর আগে আপনাদেরকে দেখাবো কিভাবে নারীরা বিক্রি হয় এই সমস্ত যৌনপল্লীতে। পরিসংখ্যান অনুসন্ধান বলছে সাধারণত 3 ভাবে মেয়েরা যৌনপল্লীতে এসে পৌঁছায়। 1, প্রেমে প্রতারিত হয়ে, 2, অপহরণের পর বিক্রি হয়ে, আর 3, উত্তরাধিকার সূত্রে। টিম আন্ডারকভার নারী সাপ্লাইয়ের দ্বিতীয় ধাপটি বেছে নিল। তার মানে এই নয় যে আমরা কাউকে অপহরণ করেছি। সে যাই হোক, ফরিদপুরে যৌনপল্লীতে একটি মেয়েকে বিক্রির জন্য আমরা ফোন করি সর্দারনী স্বপ্নার কাছে। শুনুন সেই ফোন আলাপ। আপনাকে একটা খুব দরকারে ফোন দিছি। সব সময় তো আর সব বলা যায় না, কিছু কথা আছে যেগুলো কিনা খুব আড়ালে বলতে হয়। আচ্ছা আমার সাথে আমি একটু বলি কথাটা, আবার আমাদের কারোর সাথে শেয়ার করেন না, কেমন? ঘটনা হচ্ছে কি, আমার সাথে একটা মেয়ের সাথে খুব সম্পর্ক ছিল। তো মেয়েটা আবার আমার কাছে ফিরে আসতে চাচ্ছে। জানি যে ও আবার আমার সাথে ছলনা খেলা খেলবে। তো আমি চাইতেছি যে ওরে কোনো মতে আপনাদের এখানে আনা যায় কিনা। দেশের বাড়ি হচ্ছে এই যে আপনার শরীয়তপুর। হ্যাঁ ফোন পেয়ে প্রথমে বেজায় খুশি স্বপ্ন। তো ঘটনা হচ্ছে কি, ওর বয়সও মনে করেন খুবই কম, এই ধরেন 20 পড়ছে। তো প্রথম প্রথম তো একটু মনে করেন জোর জবরদস্তি আপনাদের সাথে করতেই পারে, কিন্তু পরে ওটা আপনারা মেকআপ করে নিতে পারবেন না।
কিন্তু আলাপচারিতা একটু চালানোর পর যখন স্বপ্না জানতে পারলো যে মেয়েটি পাশের জেলায়, তখন কথা এগুতে রাজি হলো না, থেমে যায় দেন দরবার। হ্যালো আপা, আচ্ছা শোনেন, আপনি আমার বড় বোনের মতন, আপনার সাথে তো আর দামাদামি করা যাবে না, বা এগুলি তো আমার ইও না। তো আমি মেয়েটার ছবি আপনার কাছে পাঠাই দিই, আপনার কোনো যদি ফেসবুক আইডি থাকে তাহলে এখনই আমি দিয়ে দিই। আচ্ছা তাহলে আপনার আইডি নেমটা আমাকে একটু বলেন। এই মেয়ের ব্যাপারে আলাপ থেমে গেলেও অন্য যে কোনো মেয়েকে এখানে বিক্রি করা সম্ভব, যার জন্য শুধু তাকে এই এলাকায় আনলেই চলবে, বাকিরা তারাই ব্যবস্থা করে ফেলবে। আনুমানিক একটা ধারণা দেন তো আমাকে, কত টাকা আমি পেতে পারি স্বপ্নপা? তাহলে আমি কি আনুমানিক আপনাকে একটা ধারণা দিই, আমি কি 50,000 টাকার মতো পাবো? তাহলে কত? আরো কম, আরো কম। কত? 30? আচ্ছা দাঁড়ান, 30? তাহলে আমার মাইক্রো ভাড়া করতে হবে, বুঝলেন? ফরিদপুরের যৌনপল্লীতে শুধু প্রাপ্তবয়স্ক নারীরাই নয়, বিকৃত যৌনাচারের জন্য ব্যবহৃত হয় অপ্রাপ্তবয়স্ক কিশোরীরা। আর যারা বাধ্য হয় না এই সমস্ত কাজে, তাদের ভাগ্যে জোটে নির্মম নির্যাতন। বিরতির ক্ষণিক বিরহ শেষে বলবো সেসব ভাগ্যাহত নারীদের গল্প। বিরতির ক্ষণিক বিরহ শেষে এবার মিলন, অর্থাৎ অনুসন্ধানী গল্পের যোগসূত্র গাঁথা, যার প্রথম পদক্ষেপ হিসেবে আমরা আপনাদেরকে নিয়ে যাব ফরিদপুরের আরেক যৌনপল্লী সিএনবি ঘাটে, যেখানে আপনারা দেখবেন একই গল্পের ভিন্ন ভিন্ন চরিত্র। তল্লাশি দেখে ফড়কে যাবেন না, এটাই সিএনবি যৌনপল্লীতে প্রবেশের নিয়ম। তবে এটাকে যারা নিরাপত্তা তল্লাশি ভাবছেন, তারাও আবার ঠিক ভাবছেন না, এটা ধান্দা তল্লাশি। ভালো আছেন? তল্লাশি আর টাকার বিনিময়ের পর খাতা কলমে 600 যৌনকর্মী নিয়ে গড়ে ওঠা পল্লীতে প্রবেশের সুযোগ মেলে। এই যে রাতে ডিউটি দেন, কষ্ট টাকা পয়সা কিরকম? হ্যাঁ, টাকা হয় না। সেখানে আমাদের আলাপ হয় পায়েল নামে একজনের সাথে, মাত্র 12 বছর বয়সে, যাকে এখানে বিক্রি করা হয়েছিল। গত প্রায় 10 বছর ধরে প্রতিদিন সে হাত বদলাচ্ছে হাতে হাতে। কত বছর বয়সে যেন বললেন আপনি এই পেশায়? 12 বছর। এখন বয়স চলতেছে কত? 22-23 হবে মনে হয়। এখন তো হবে, তারও বেশি হইতে পারে। কথা আর একটু চালাতেই জানা যায় টাকার বিনিময়ে এই যৌনপল্লীতে শিশুকে কিশোরী আর কিশোরীদের যুবতী বানানো হয়। ভোটার হয়েছেন? হ্যাঁ, ভোটার তো এখানে ছোট থেকে মানে আসলেই করতে হবে। হ্যাঁ, ভোটার তো বললাম আর কি 12 বছরের সময় আপনি ভোটার হয়ে গেছেন? হ্যাঁ, এখানকার ভোটার। 12 বছরের সময় আপনি ভোটার হয়ে গেছেন? মানে এখানে আসছি তার 1-1.5 বছর পরে আমার ভোটার করছে। কারণ বয়স কম ছিল, বয়স বেশি দিয়ে করাইছে। লাইসেন্স এখানে একটা সরকারি লাইসেন্স আছে, ওইখানেও বয়স বেশি দিতে হবে। আপনার বয়সটা 12 দেখলে ওটা 18 কেন করব? টাকা দিলে সবই করছে, বুঝছেন? মানে সে জানে যে কোটি টাকা খায় আপনি। হ্যাঁ, এখানে মনে করেন সবই চলতেছে, টাকার উপরে সব চলে এইসব জায়গায়। পায়েলের গল্প শুনে একটু ঘোরাঘুরি করতেই শাপলা মহিলা সংস্থার একজন কাউন্সিলরের সাথে দেখা হয়, যারা মূলত এই যৌনপল্লীর নারীদের নিয়ে কাজ করে। সেই কাউন্সিলরের সাথে আলাপে বেরিয়ে আসে চাঞ্চল্যকর আরো অনেক তথ্য। কেউ আবার দালালের প্রতারণার শিকার হয়ে এখানে আসে, কেউ হচ্ছে নিজের আত্মীয় স্বজন, আপনজন, স্বামী, ভালোবাসার হাতে ফেলে এখানে বিক্রি করে দেয়। তাদের জীবন কাহিনী কোনো নির্দিষ্ট আমার দেহ বিক্রি করে আমার সন্তান বিয়ে দেয় না, কি জীবন কাহিনী তাহলে বুঝে লাগছে না। ওরা তো ধরা ছোঁয়ার বাইরে, ওরা ধরা ছোঁয়ার মধ্যে থাকলে তো তাহলে ওদের ধরাই যায়। কথায় বলে প্রেমে আর খাদে কোনো তফাৎ নেই, মানুষ হঠাৎ করেই পড়ে যায়। ঠিক তেমনি সমাজের অন্ধ অলিগলির এসব বাসিন্দাদের জীবনেও প্রেম আসে, তারাও স্বপ্ন দেখে ভালোবেসে ঘর বাঁধার। শুটিং এর এটা প্রোগ্রাম করতেছে, এনাতে যেতে ওই যে হারিস সাবজেক্ট আছে। অনুসন্ধানের স্বার্থে প্রতিনিয়তই বেশ বদলাতে হয় টিম আন্ডারকভারকে। এবার আমাদের পরিচয় সিনেমার ডিরেক্টর। নিষিদ্ধ পল্লী নিয়ে কাজ করতে এসেছি, তাই ভাবভঙ্গিও ডিরেক্টর মার্কা। আর কি আমাদের নায়িকা হচ্ছে মোমো আর মোশাররফ করিম।
সিনেমার জন্য চরিত্র খুঁজছি এমন অজুহাতে একজনের সাথে আলাপ, নাম তার বিপ্লব, পেশায় ট্রাক ড্রাইভার। নিয়মিত পল্লীতে আসা যাওয়া করতে করতে পরীর সাথে তার সখ্যতা, তারপর প্রেম। বিপ্লবের গল্প বেশ মনে ধরে আমাদের, তাই তাকে সাথে নিয়ে আমরা যাই পরীর কাছে। এরপর দুজনকে এক ফ্রেমে বসিয়ে তাদের নতুন জীবনে ফিরে আসার কথা শুনতে থাকলাম আমরা। আপনারাও শুনুন, ভালো লাগবে, জাগবে আশা। মানে কত বছর বয়সে এখানে বিক্রি হয়েছে? কমপ্লিট ভাই সব ওকে। মাদক সেবন করছে? কি কি ধরনের মাদক সেবন করছে? সব নেশাই করছি, হিরোইনটা বাদে, রাটা বাদে। হ্যাঁ, একটা বাজেটটা জিনিস ছিল, সেটা হলো প্রধান হলো আমার ওটা কাটানো, সেটা হলো অলরেডি মনে করেন প্রায় সাকসেস। আর আমি আশা করবো যে আমাদের ঘরে যদি এরকম কেউ আসুক, আমি খারাপ মেয়ে যা ছেলে যাই হোক খারাপ বানাবো না, ভালো কিছু না। শুধু আশা নয়, এই পল্লীতে প্রেমের নামে নিরাশা আর প্রতারণার গল্প আছে অনেক। এখানে কোনো বোন বলার ভাই বলার কোনো অধিকার নাই। আপনি আমার কিসের কোন অধিকারে আমার বোন বলছেন? আমিও মানুষ, আপনিও মানুষ ভাইয়া। এখানে আমরা তো ইজ্জত দেখাই পয়সাটা নিই, ইজ্জত ছাড়া তো আমি পয়সাটা নিচ্ছি না। বিপ্লব আর পরীর সাথে কথা বলার পর নদী নামের আরেকজনের সাথে কথা হয়, যার গল্প পাষাণেরও মনকে গলাবে। 1 মিনিট একটা কথা বলতে দেন। যখন রাস্তাঘাটে ঘুরি তখন কেউ কিছু কিন্তু হাতে না, কষ্ট পরিবৃতি হইয়া রাষ্ট্র নষ্ট হইতে যায়। সে বিনিময়ে আমি নিজের ইচ্ছে পাড়া দিচ্ছি। আমার ছোট একটা ভাই আছে, সবার বড় আমি। নিজে শিকার হয়ে আমি পাড়া দিচ্ছি। এখানে আমাকে কেউ জোর করেও রাখে নাই, কষ্টের খেলায় এই জায়গায় আমি নাম দিচ্ছি। আমার জীবন থাকতে আমি বাইকে নষ্ট হইতে দেবো না। আমি নষ্ট হয়েছি ঠিক আছে, এই যে সুন্দরভাবে বাঁচার যে একটা স্বপ্ন মানুষের, এই স্বপ্নটাকে আপনি দেখেন না আমি দেখতে চাই না তো। নদীর গল্প শুনতে শুনতে হঠাৎই সোর্স মারফত খবর আসে পল্লীতে একটা মানববন্ধন হচ্ছে। তাই নিয়ে বেশ হট্টগোল। দৌড়ে সেখানে পৌঁছে জানা গেল সমাজের কাছে পিতৃত্বের দাবিতে এই মানববন্ধন। একবার ভাবুন তো, আপনার আমার ক্ষেত্রে এমনটা হলে আমাদের মনোভাব কেমন হতো? এছাড়া আমার ছেলে সন্তানের দাবি যাচ্ছে, আমি কি করে খাবো? এই যে আজকে সব যতগুলো বোনেরা আছে সব আমরা ওর জন্য সেখানে দাঁড়াইছি। ওরা স্কুলে গেলে বাপের নাম চাই দিতে পারি না, খারাপ লাগে নিজের কাছে, নিজের সন্তানের পিতৃত্ব বুঝে দিতে পারে না। এবার অনুসন্ধানের একেবারে শেষ ধাপে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে কিশোরীদেরকে বাধ্য করা হচ্ছে বিকৃত যৌনাচারে, আর তাদেরকে পাচারের জন্য আটকে রাখা হচ্ছে কোথায়, কিভাবে এবং কারা সেগুলো করছে। অনুসন্ধানের স্বার্থে আবারও নিয়ে যাব স্বপ্নার জলসাঘরে, যেখানে আগের মতোই ভিন্ন কাস্টমারদের মনোরঞ্জনে চলছে উদ্দাম নৃত্য আর মাদকের মৎসব। মৎসবে মজে গেলে তো আর চলবে না, তাই ফোনে স্বপ্নাকে অল্প বয়সী একটি মেয়ের অর্ডার দেওয়া হলো। হ্যাঁ, খাওয়া দাওয়া বলতে ওই যে বাইরে থেকে আনেন না চাম্পা, এই চাম্পা চলবে। আর তারপর একটু অল্প বয়সের ভাই যেভাবে হোক ম্যানেজ করে দেন ভাই, বেরাদার যাবো আপনার সাথে, কোনো সমস্যা নাই। আর অল্প বয়সের কিছু আছে নাকি? আপনি আমার যা দেন ভাই, ওই যে ওই দিনকে মুন্না আমার কি দিল, অল্প বয়স বলছি দিছে, বেশি আমি তো জানি না। সেই অর্ডার ফলো করে 15 বছর বয়সে একটি মেয়ে আনা হলো। দেখুন এই বয়সে তাকে কোন পথে নামতে হয়েছে, আর তার যে শারীরিক কাঠামো দেখছেন সেটাও কিন্তু স্বাভাবিক নয়, বিশেষ ধরনের ওষুধ খাইয়ে তৈরি করা। অনুসন্ধানের স্বার্থে কিশোরীকে মাত্র 1500 টাকায় ভাড়া নেই আমরা। তার জীবনের গল্প যে কারো চোখে জল আনবে। গার্মেন্টস থেকে এখানে কিভাবে আসলেন? দালাল হাতে করছে না। আপনার বয়স এখন কত চলতেছে? বলো বলো। বেশি দিন না। কত? 15। 15? দাদার পয়সা আছে, নানার পয়সা আছে, আমার নিজের সরম হয়। এই লোকজন ধরে না দেখা জানো আমরা বিক্রি করে দিতে চাই, এসব না হয়। মুক্তি তো চাই, একটা ছেলে পাইতাম, সত্যি হাতটা ধরে ছেলে গেলেন। আর 2 মাস থাকতে যাবে, থাকার পরে আমার মামার বাড়ি যাবো, মামার বাড়ি যাই, মামার বাড়ি তো নাও যাই একটা শ্মশান ঘাট। মাঝে মাঝে স্বপ্ন এসে ধরা দেয় সমাজের অন্ধঅলিগলির বাসিন্দাদের জীবনে, কিন্তু মুহূর্তেই প্রতারক হয়ে আবার সেগুলো মিলিয়ে যায় পদ্মার খোলা জলে। আবার কখনো দুঃস্বপ্ন হয়ে ঘুরপাক খায় তার ভাঙা কুটিরে, কারণ এ গল্পের কোনো শেষ নেই। ও কতজনই তো স্বপ্ন দেখায়, সবাই কি স্বপ্ন পালন করে? আমাদের ইয়াটা কি মানে স্বপ্নটা মনে করেন ঘুমাইছি, ঘুমের মাঝে স্বপ্নটা দেখছি, ঘুম ভেঙে গেছে, স্বপ্ন ভেঙে গেছে, এইটাই আমাদের জীবন।
আমরা যখন একা একা থাকি, রাত্রিবেলা একা থাকলে অনেক কিছু মনে হয়। সারাদিন হয়তো সবার সাথে কথা বলি, অনেক কিছু মনে হয় না, কিন্তু রাত্রিবেলা যখন একা একা থাকি তখন অনেক কিছু অনেক খারাপ লাগে। ভয় লাগে না যে মারা যাবো এক সময়? ভয় বলে লাগে না, ভয় সবসময় অল টাইম মনের ভিতরে কাজ করে। হঠাৎ করে মারা গেলাম, এখন এই জায়গায় মারা গেলে আমাদের তো মাটি হবে না, শ্মশানে নিয়ে যায়, যে কাপড়ে মারা দেবো এই কাপড়ে নিয়ে যায় গাড়িতে আসবে। খবর দেয় না, গোসল করাবে না, জানাজাও করাবে। কষ্ট থাকে। শুরুতেই বলেছিলাম এমন একটি গল্প বলবো যার আসলেই শেষ নেই। যে গল্প বলছিলাম তার আসলেই কোনো শেষ নেই। যেখানে কর্তৃপক্ষ অসহায়, পুলিশ ফাজালোটায় ব্যস্ত, আর সব ক্ষমতার অধিকারী সর্দাররা, সেখানে পরি আর কুসুমদের নতুন জীবনের স্বপ্ন দুঃস্বপ্ন ছাড়া আর কিছুই নয়। অনেক চেষ্টা করছি ভাই, অনেক চেষ্টা করছি ভালো পরিবেশ থাকার জন্য, ভালো আর অনেক চেষ্টা করছি।